প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আমার সঙ্গে আজকে আমাদের নিউজ রুমে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার লুৎফর রহমান কাকুন। কেমন আছেন? জি, ভালো আছি, ভালো আছি। কাকুন ভাই, আমরা আজকে আমাদের পত্রিকার একটি শিরোনাম গ্যাস নিয়ে আপনি একটি নিউজ করেছেন, যেখানে গ্যাস সরবরাহে গভীর সংকটের শঙ্কা দেখা যাচ্ছে। একটা খুব গুরুত্বপূর্ণ আজকের শিরোনাম, এবং আমার কাছে মনে হয় যে এই সংকটটা বিশেষ করে একটা দেশের যে সব কিছু ভিত্তি যে দাঁড়িয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে গ্যাস, বিদ্যুৎ, ভোজ্য তেল, ডিজেল, পেট্রোল, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেশের জনগণের জন্য। তো এই যে গ্যাস সংকটের একটা শঙ্কা দেখা যাচ্ছে দেশে, এই নিউজের মধ্যে আপনি কোন কোন বিষয়গুলো তুলে নিয়ে এসেছেন? আসলে দেখেন, প্রায় এক দশক ধরেই আমাদের দেশে গ্যাসের প্রায় সংকট চলছে, কিন্তু মানে সেইটা এখন ক্রমান্বয়ে বাড়তেছে। আর গ্যাসের সংকটের সঙ্গে কিন্তু টোটাল দেশের অর্থনৈতিক মেরুদণ্ড, কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়ন, এগুলো নির্ভর করে। গ্যাসের সংকট এটা গভীর হচ্ছে, এবং আপনার পেট্রোবাংলা এটা নিয়ে উদ্বিগ্ন। এটার কারণ হচ্ছে যে আমাদের ধরেন দেশের যে গ্যাসের ডিমান্ড, সেটা হচ্ছে 5,400 মিলিয়ন ঘনফুট প্রতিদিন, কিন্তু আমরা সরবরাহ করতে পারছি 2600 থেকে 2700 মিলিয়ন ঘনফুট। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এখন এই সংখ্যাটা কেন বাড়ছে, সরকারের কেন মানে সংখ্যা, সেটা হচ্ছে আগামী বছরের শুরু থেকে, বিশেষ করে ফেব্রুয়ারি থেকেই এপ্রিল, মে, জুন কয়েক মাস থাকে আপনাদের গ্রীষ্মকালীন সময়, তখন তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের সরবরাহটা বেশি লাগে। কারণ যদি বিদ্যুৎ কেন্দ্রে আপনি পর্যাপ্ত গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে না পারেন, তখন কিন্তু লোডশেডিং হবে, আর লোডশেডিং হলে কিন্তু জনমনে একটা সংকট তৈরি হয়, মানে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়। আর আপনার বিশেষ করে গ্যাসের সংকটের কারণে তো ইন্ডাস্ট্রিও বন্ধ থাকে, শিল্প উৎপাদন বন্ধ থাকে, যার সামগ্রিক প্রভাব আসলে দেশের অর্থনীতির মধ্যে পড়ে। এখানে শঙ্কা করা হচ্ছে এই কারণে, কারণ আমাদের যে দেশীয় উৎস থেকে যে গ্যাসের সোর্স, মানে গ্যাস সরবরাহ করা হয়, সেটা 2015 সালেও ছিল প্রায় 2700 মিলিয়ন দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ। সেটা কমতে কমতে এখন 2000 হয়ে গেছে, এবং পেট্রোবাংলা ধারণা করছে যে সেইটা আগামী বছরের দিকে আরও কমবে। ধরেন আপনার মৌলভীবাজার, সিলেট থেকে যে দেশের সবচেয়ে বড় গ্যাস সরবরাহ প্রতিষ্ঠান আছে শেভরন, ওরা এই 2 বছরের আগেও ওই গ্যাস ক্ষেত্রগুলি থেকে প্রায় 1300-1350 মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ করতো। সেটা কিন্তু কমতে কমতে এখন 1100-1000 নেমে আসতেছে। অন্য গ্যাস ক্ষেত্রগুলো থেকেও একই অবস্থা। ফলে গ্যাসের সংকট একটা প্রকট আকার ধারণ করছে এবং আমাদের বিদেশ থেকে আমদানির উপর নির্ভর করছে। আসলে গ্যাসের যে সংকট, এই গ্যাস সংকট যদি হয় তাহলে দেশে আসলে কি মানে প্রভাব পড়তে পারে আপনার মনে হয়? গ্যাস সংকট হলে তো দেশে ধরেন সামগ্রিক বড় ধরনের প্রভাব পড়ে। আমাদের যে জিডিপির যে ধারণা করে গভর্নমেন্ট বাৎসরিক, সেটা কমে যাবে। শিল্প কারখানায় যখন উৎপাদন কমে যাবে, আপনি সঙ্গত কারণে সেগুলি বন্ধ হয়ে যাবে। আর গ্যাস না থাকলে আপনার বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ কোনোটাই হবে না। ফলে গ্যাস যদি না থাকে, তাহলে আপনি বলা যায় যে দেশ ধীরে ধীরে দরিদ্রতার দিকেই যাবে। কারণ শিল্পায়ন না হলে, বেকারত্ব বাড়লে, তখন তো অবশ্যই সেটা খারাপ। সরকারের আসলে এই বিষয়ে, মানে এই যে আপনি যেই সংখ্যাগুলো তুলে নিয়ে আসছেন বা বললেন যে এই ধরনের সমস্যার মধ্যে পড়তে পারে, সরকারের কি কোনো পরিকল্পনা আছে এই বিষয়ে? হ্যাঁ, সরকারের পরিকল্পনা আছে। সরকারের তো অনেক বছর যাবে সেই পরিকল্পনা করছে, তবে ইদানিং তারা সেই পরিকল্পনা বাড়িয়েছে যে দেশীয় উৎস থেকে গ্যাসের অনুসন্ধান বাড়ানো বা গ্যাসের সোর্স বাড়ানো। কিন্তু এটা চাইলেই তো অ্যাকচুয়ালি হবে না, এটা এত দ্রুত করাও যায় না। কিন্তু আমার তো গ্যাসের সরবরাহ তো নিশ্চিত করতে হবে। সেই ক্ষেত্রে সরকার বিদেশ থেকে এলএনজি আমদানির একটা পরিকল্পনা করেছে। 2025 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 115 কার্গো এলএনজি আমদানির একটা প্ল্যান করছে। কম বেশি ধরেন প্রতি কার্গো এলএনজি আমদানি করতে 600 কোটি টাকার মতো লাগে। কিন্তু এটা একটা বড় অর্থনৈতিক ক্রাইসিস আমাদের দেশে আছে অলরেডি। আমরা যাদের কাছ থেকে গ্যাসের আমদানি করি এলএনজি, তাদের কিন্তু নিয়মিত পেমেন্ট করতে পারে না অর্থনৈতিক সংকটের কারণে। এবং পেট্রোবাংলাও চাইলেও, সে তার টাকা থাকলেও সে এলসি ওপেন করতে পারে না, বিকজ আমাদের ডলারের ক্রাইসিস আছে। এছাড়া ধরেন আমাদের দেশে এত বেশি ডলারের রেট উঠানামা করে, সেক্ষেত্রে অনেক বড় ধরনের লোকসানের শিকার হতে হয় সরকারকে। যেমন ধরেন এখন ডলারের রেট 125-26 থেকে 30 টাকা পর্যন্ত হয়ে গেছে। দেখা গেছে এই এলএনজি আমদানির চুক্তি ছিল আরও কম, 108 টাকা ধরে ডলারের রেট ছিল। তো ফলে
প্রতি ডলারে কিন্তু সরকারের আর্থিক লস হয়ে যায় 4 থেকে 10 টাকা। তো সামগ্রিকভাবে সরকারের পরিকল্পনা হচ্ছে বিদেশ থেকে এলএনজি আমদানি করা। সেই এলএনজি আমদানি তো অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে, কারণ আর্থিক সংকট, ডলারের সংকট আমাদের প্রকট এই কারণে। জি, আমরা যদি এক কথায় জানতে চাই যে আসলে যেহেতু গ্যাস, আমরা অনেকেই বলি যে আমাদের দেশের জনগণ প্রায় 17 কোটি, 18 কোটি, কেউ কেউ বলে 20 কোটিও হয়ে গেছে। তা আমাদের আসলে মানে চাহিদা কতটুকু আর সরবরাহ মানে কতটুকু গ্যাসের বর্তমান? আমাদের গ্যাসের চাহিদা পেট্রোবাংলার অনুমোদিত 8টি খাতে আসলে গ্যাস সরবরাহ করা হয়: শিল্প, আবাসিক, বাণিজ্যিক, বিদ্যুৎ কেন্দ্র এবং সার কারখানায়। তা আমাদের গ্যাসের অনুমোদিত পেট্রোবাংলার হিসাব অনুযায়ী অনুমোদিত লোড 5,400 মিলিয়ন ঘনফুট, কিন্তু আমরা এখন গড়ে দিতে পারছি 2600 থেকে 2700 মিলিয়ন ঘনফুট। অলমোস্ট আপনার অর্ধেক সরবরাহ কম। কিন্তু আপনি দেখেন ফুল চাহিদা অনুযায়ী যদি আপনি গ্যাস সরবরাহ করতে পারতেন, তাইলে আমাদের যে এই যে এত বৃহৎ বেকার সংকট, এটা কিন্তু থাকতো না। কারণ গ্যাস সরবরাহ নিশ্চিত থাকলে আপনার শিল্পায়ন হতো, বিনিয়োগ হতো, কারখানা হতো, বেকারত্ব দূর হতো, মানুষের কর্মক্ষেত্র তৈরি হতো। ফলে আমরা চাহিদা অনুযায়ী দিতে পারছি না দেখেই কিন্তু ধরেন অনেক শিল্প কারখানা তার সক্ষমতা থাকলেও পূর্ণ উৎপাদনে যেতে পারছে না। ফলে সরকার এই সব সংকট সমাধানের চেষ্টা করছে। ভবিষ্যতে সরকার হয়তো আরও এইগুলি নিয়ে ভাববে, আমরা আশা করি। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে গ্যাস যে সংকট তৈরি হতে পারে, এই যে একটা আশঙ্কা, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায় বা কিভাবে সরকার মোকাবেলা করবে। আপনার মতে যে আসলে এই জায়গা থেকে পরিত্রাণ বা শঙ্কামুক্ত হওয়ার উপায় কি কি মনে হয়? এই সংকটটা তো আসলে অ্যাকচুয়ালি হুট করে তৈরি হয় না। এটা ধরেন 2010 বা তার আগে থেকে এই সংকটটা বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। তো আগের সরকার সে নানান পরিকল্পনা করেছিল যে আপনার বিভিন্ন দেশীয় এবং সমুদ্র থেকে গ্যাস ব্লকগুলি থেকে গ্যাস উত্তোলনের, কিন্তু আসলে সেইটার খুব বেশি অগ্রগতি হয় নাই। হ্যাঁ, আমার দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলন অথবা আমাদের যে সমুদ্র বিজয় হয়েছে, সেই সমুদ্র থেকে সমুদ্র ব্লকগুলো থেকে গ্যাস উত্তোলনে সরকারের কিন্তু সেই সফলতা দেখাতে পারেনি আগের সরকার। ফলে এই সামগ্রিক সংকটটাই কিন্তু আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে। আপনারা সর্বশেষ জানেন যে আমাদের বঙ্গোপসাগরে সরকার 26টা ব্লকে গ্যাস উত্তোলনের জন্য ইজারা দরপত্র আহ্বান করেছে, বাট আপনার বিদেশিরা এইভাবে আগ্রহ দেখায় নাই। ফলে এখন আপাতত সরকারের কাছে মানে সমাধানের একটাই উপায় হচ্ছে বেশি পরিমাণে বিদেশ থেকে এলএনজি আমদানি করা। কিন্তু সেই এলএনজি আবার বেশি চাইলেও আমদানি করতে পারবে না, কারণ বছরে আমাদের এখন 1000 মানে প্রতিদিন 1000 মিলিয়ন ঘনফুট এলএনজির বেশি আবার আমদানি করার সক্ষমতা নাই, মানে সেই ধরনের অবকাঠামো নাই। ফলে সামগ্রিকভাবে একটা চ্যালেঞ্জ সরকারের কাছে দেশের মধ্যে রয়ে গেছে। সরকার এখন হয়তো গ্যাসের ক্রাইসিসটা, যদি দেশীয় উৎস থেকে গ্যাসের উৎপাদন কমে যায়, তখন সেইটা সরবরাহ বাড়াতে পারে একমাত্র বিদেশ থেকে এলএনজি আমদানি করে, কিন্তু সেইটা অনেক ব্যয়বহুল একটা বিষয়। সরকার এখন হয়তো সেই দিকেই যাবে, আর এইদিকে দেশীয় উৎস থেকে গ্যাসের উৎপাদন বাড়ানোরও চেষ্টা করছে। ধন্যবাদ কাকন আপনাকে, আপনি অনেক তথ্যবহুল বিষয়গুলো তুলে নিয়ে এসেছেন এবং আমার মনে হয় যে প্রতিবেদনে আরও বিস্তারিত এখানে তুলে ধরা আছে। আপনারা যারা এই বিষয়ে পড়তে চান, তারা আমাদের দৈনিক আমাদের সময় পত্রিকায় আমাদের নিউজটি পড়তে পারেন। প্রিয় দর্শক, আমরা সামনে কোনো শঙ্কা দেখতে চাই না যে গ্যাস সংকটের আশঙ্কাটা আমাদের রিপোর্টার লুৎফর রহমান কাকন, সিনিয়র রিপোর্টার, উনি বলেছেন এই ধরনের কোনো অবস্থা তৈরি হোক আমরা চাই না। আমরা চাই গ্যাস সরবরাহ বাড়ুক এবং আমদানি বাড়ুক, সব মিলিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা আজকে আমাদের অনুষ্ঠান এ পর্যন্ত শেষ করছি। কাকন, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আগামী কালকে আবারও কোনো নতুন কোনো অতিথি এবং নতুন কোনো টপিক বা ইস্যু নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।